নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলছে রবি পক্ষ, তাই আমার গল্পের ঝুলিতে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেউ থাকতেই পারেন না। আজ আমি পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প তপস্বিনী। শুরু হচ্ছে গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তপস্বিনী। বৈশাখ প্রায় শেষ হয়ে এলো। প্রথম রাত্রে গুমট গেছে, বাঁশ গাছের পাতাটা পর্যন্ত নড়ে না। আকাশের তারাগুলো যেন মাথা ধরার বেদনার মতো দপদপ করছে। রাত্রি ৩টের সময় ঝিরঝির করে একটুখানি বাতাস উঠল। ষোড়শী শূন্য মেঝের ওপর খোলা জানলার নিচে শুয়ে আছে। একটা কাপড়ে মোড়া টিনের বাক্স তার মাথার বালিশ। বেশ বোঝা যায় খুব উৎসাহের সঙ্গে সে কৃচ্ছ সাধন করছে। প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্নান সেরে ষোড়শী ঠাকুর ঘরে গিয়ে বসে। আহ্নিক করতে বেলা হয়ে যায়। তারপরে বিদ্যারত্ন মশাই আসেন। সেই ঘরে বসেই তার কাছে সে গীতা পড়ে। সংস্কৃত সে কিছু কিছু শিখেছে। শঙ্করের বেদান্ত ভাষ্য এবং পাতঞ্জল দর্শন মূল গ্রন্থ থেকেই পড়বে, এই তার পণ। বয়স তার 23 হবে। ঘরকন্নার কাজ থেকে ষোড়শী অনেকটা তফাতে থাকে। সেটা যে কেন সম্ভব হলো তার কারণটা নিয়েই এই গল্প। নামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো সাদৃশ্য ছিল না। তার মন গলানো বড় শক্ত ছিল। তিনি ঠিক করেছিলেন যতদিন তার ছেলে বড়দা অন্তত বিএ পাশ না করে ততদিন তার বৌমা তার কাছ থেকে দূরে থাকবে। অথচ পড়াশোনাটা বড়দার ঠিক ধাতে মেলে না। সে মানুষটি শৌখিন। জীবন নিকুঞ্জের মধু সঞ্চয়ের সম্বন্ধে মৌমাছির সঙ্গে তার মেজাজটা মেলে, কিন্তু মৌচাকের পালায় যে পরিশ্রমের দরকার সেটা তার একেবারেই সয় না। বড় আশা করেছিলেন বিয়ের পর গোঁফে তা দিয়ে বেশ একটা আরামে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে সিগারেটগুলো সদরেই ফুঁকে নেবার সময় আসবে। কিন্তু কপাল ক্রমে বিয়ের পর তার মঙ্গল সাধনের ইচ্ছা তার বাপের মনে আরো বেশি প্রবল হয়ে উঠল। স্কুলের পণ্ডিত মশাই বড়দার নাম দিয়েছিলেন গৌতম মুনি। বলা বাহুল্য সেটা বড়দার ব্রহ্মতেজ দেখে নয়। কোনো প্রশ্নের সে জবাব দিত না বলেই তাকে তিনি মুনি বলতেন, এবং যখন জবাব দিত তখন তার মধ্যে এমন কিছু গব্য পদার্থ পাওয়া যেত যাতে পণ্ডিত মশাইয়ের মতে তার গৌতম উপাধি সার্থক হয়েছিল। মাখন হেডমাস্টারের কাছে সন্ধান নিয়ে জানলেন স্কুল এবং ঘরের শিক্ষক এরকম বড় বড় 2 ইঞ্জিন আগে পিছে জুড়ে দিলে তবে বড়দার সদ্গতি হতে পারে। অধম ছেলেদের যারা পরীক্ষা সাগর তরিয়ে দিয়ে থাকেন এমন সব নামজাদা মাস্টার রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত বড়দার সঙ্গে লেগে রইলেন। সত্য যুগে সিদ্ধি লাভের জন্য বড় বড় তপস্বী যে তপস্যা করেছে সে ছিল একলা তপস্যা, কিন্তু মাস্টারের সঙ্গে মিলে বড়দার এই যে যৌথ তপস্যা এ তার চেয়ে অনেক বেশি দুঃসহ। সেকালের তপস্যার প্রধান উত্তাপ ছিল অগ্নিকে নিয়ে। এখনকার এই পরীক্ষা তাপসীর তাপের প্রধান কারণ অগ্নিশর্মারা। তারা বড়দাকে বড় জ্বালালো। তাই এত দুঃখের পর যখন সে পরীক্ষায় ফেল করলো তখন তার সান্ত্বনা হলো এই যে সে যশস্বী মাস্টার মশাইদের মাথা হেঁট করে দিয়েছে। কিন্তু এমন অসামান্য নিষ্ফলতাতেও মাখনবাবু হাল ছাড়লেন না। দ্বিতীয় বছরে আরেক দল মাস্টার নিযুক্ত হলো। তাদের সঙ্গে রফা হলো এই যে বেতন তো তারা পাবেনি, তারপরে বড়দা যদি ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারে তবে তাদের বকশিস মিলবে। এবারেও বড়দা যথাসময়ে ফেল করত, কিন্তু এই আসন্ন দুর্ঘটনাকে একটু বৈচিত্র্যের মাধ্যমে সরস করার অভিপ্রায়ে এক্সামিনের ঠিক আগের রাত্রে
পাড়ার কবিরাজের সঙ্গে পরামর্শ করে সে একটা কড়া রকমের জোলাপের বড়ি খেল এবং ধন্বন্তরীর কৃপায় ফেল করার জন্য তাকে আর সেনেট হল পর্যন্ত ছুটতে হলো না। বাড়িতে বসেই সে কাজটা বেশ সুসম্পন্ন করতে পারল। রোগটা উচ্চ অঙ্গের সাময়িক পত্রের মতো এমনি ঠিক দিনে ঠিক সময়ে প্রকাশ হলো যে মাখন নিশ্চয়ই বুঝল এই কাজটা বিনা সম্পাদকতায় ঘটতেই পারে না। এই সম্বন্ধে কোনো আলোচনা না করে তিনি বরদাকে বললেন যে তৃতীয়বার পরীক্ষার জন্য তাকে প্রস্তুত হতে হবে, অর্থাৎ তার সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরও একটা বছর বেড়ে গেল। অভিমানের মাথায় বড়দা একদিন খুব ঘটা করে ভাত খেল না। তাতে ফল হলো এই যে সন্ধেবেলাকার খাবারটা তাকে আরো বেশি করে খেতে হলো। মাখনকে সে বাঘের মতো ভয় করত, তবু মরিয়া হয়ে তাকে গিয়ে বলল, এখানে থাকলে আমার পড়াশুনো হবে না। মাখন জিজ্ঞাসা করলেন, কোথায় গেলে সেই অসম্ভব ব্যাপারটা সম্ভব হতে পারবে? সে বলল, বিলাতে। মাখন তাকে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলেন যে এ সম্বন্ধে তার যে গোলটুকু আছে সে ভূগোলে নয়, সে মগজে। স্বপক্ষের প্রমাণস্বরূপ বরদা বলল, তারই একজন সতীর্থ এন্ট্রান্স স্কুলের তৃতীয় শ্রেণীর শেষ বেঞ্চিটা থেকে একেবারে এক লাফে বিলাতে একটা বড় এক্সামিন মেরে এনেছে। মাখন বললেন, বড়দাকে বিলাতে পাঠাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে তার বিএ পাশ করা চাই। এও তো বড় মুশকিল। বিএ পাশ না করেও বড়দা জন্মেছে, বিএ পাশ না করলেও সে মরবে, অথচ জন্ম মৃত্যুর মাঝখানটাতে কোথাকার এই বিএ পাশ বিন্ধ্য পর্বতের মতো খাড়া হয়ে দাঁড়ালো। নড়তে চড়তে সকল কথার ওইখানটাতে গিয়েই ঠক্কর খাবে। কলিকালে অগস্ত্যমুনি করেছেন কি, তিনিও এই জটা মুড়িয়ে বিএ পাশে লেগেছেন। খুব একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বরদা বলল, বারবার তিনবার, এইবার কিন্তু শেষ। আর একবার পেন্সিলে দাগ দেওয়া বইগুলো তাকের ওপর থেকে পেড়ে নিয়ে বরদা কোমর বেঁধে প্রবৃত্ত হয়েছে, এমন সময় একটা আঘাত পেল। সেটা আর তার সইল না। স্কুলে যাবার সময় গাড়ির খোঁজ করতে গিয়ে সে খবর পেল যে স্কুলে যাবার গাড়ি ঘোড়াটা মাখন বেচে দিয়েছেন। তিনি বলেন, 2 বছর লোকসান গেল, কত আর এই খরচ টানি? স্কুলে হেঁটে যাওয়া বড়দার পক্ষে কিছুই শক্ত নয়, কিন্তু লোকের কাছে এই অপমানের সে কি কৈফিয়ত দেবে? অবশেষে অনেক চিন্তার পর একদিন ভোরবেলায় তার মাথায় এলো যে এই সংসারে মৃত্যু ছাড়া আর একটা পথ খোলা আছে, যেটা বিএ পাসের অধীন নয় এবং যেটার দ্বারা সুদ ধন জন সম্পূর্ণ অনাবশ্যক। সে আর কিছুই নয়, সন্ন্যাসী হওয়া। এই চিন্তাটার ওপর কিছুদিন ধরে গোপনে সে বিস্তর সিগারেটের ধোঁয়া লাগালো। তারপর একদিন দেখা গেল যে স্কুল ঘরের মেঝের ওপর তার বইয়ের ছেঁড়া টুকরোগুলো পরীক্ষা দুর্গের ভগ্নাবশেষের মতো ছড়িয়ে পড়ে আছে। পরীক্ষার্থীর দেখা নেই। টেবিলের ওপর এক টুকরো কাগজ ভাঙা কাঁচের গেলাসে চাপা, তাতে লেখা, আমি সন্ন্যাসী, আমার আর গাড়ির দরকার হবে না, শ্রীযুক্ত বরদানন্দ স্বামী। মাখনবাবু কিছুদিন কোনো খোঁজই করলেন না। তিনি ভাবলেন বরদাকে নিজের গরজেই ফিরতে হবে। খাঁচার দরজা খোলা রাখা ছাড়া আর কোনো আয়োজনের দরকার নেই। দরজা খোলাই পড়ে রইল, কেবল সেই বইগুলোর ছেঁড়া টুকরো সাফ হয়ে গেছে, আর সমস্তই ঠিক আছে। ঘরের কোণে সেই জলের কুঁজোর ওপর কানা ভাঙা গিলাসটা উপুর করা, তেলের দাগে মলিন চৌকিটার আসনের জায়গায় ছারপোকার উৎপাত ও জীর্ণতার ত্রুটি মোচনের জন্য একটা পুরানো অ্যাটলাসের মলাট পাতা। একধারে একটা শূন্য প্যাক বাক্সের ওপর একটা টিনের তোরঙ্গে বরদার নাম আঁকা। দেওয়ালের গায়ে তাকের ওপর একটা মলাট ছেঁড়া ইংরাজি বাংলা ডিকশনারি। হরপ্রসাদ শাস্ত্রীর ভারতবর্ষের ইতিহাসের কতকগুলো পাতা
এবং মলাটে রানী ভিক্টোরিয়ার মুখ আঁকা অনেকগুলো এক্সারসাইজ বই। এই খাতা ঝেড়ে দেখলে এর অধিকাংশ থেকে অগডেন কোম্পানির সিগারেটের বাক্স বাহিনী বিলাতি নটিদের মূর্তি ঝরে পড়বে। সন্ন্যাস আশ্রয়ের সময় পথের সান্ত্বনার জন্য এগুলো যে বরদা সঙ্গে নেয়নি, তা থেকে বোঝা যাবে তার মন প্রকৃতিস্থ ছিল না। আমাদের নায়কের তো এই দশা। নায়িকা ষোড়শী তখন সবে মাত্র ত্রয়োদশী। বাড়িতে শেষ পর্যন্ত সবাই তাকে খুকি বলে ডাকত। শ্বশুর বাড়িতেও সে আপনার এই চিরশৈশবের খ্যাতি নিয়ে এসেছিল। এই জন্য তার সামনেই বরদার চরিত্রের সমালোচনায় বাড়ির দাসীগুলোর পর্যন্ত বাধ্য না। শাশুড়ি ছিলেন চিররুগ্না। কর্তার কোনো বিধানের ওপর কোনো কথা বলার শক্তি তাঁর ছিল না। এমনকি মনে করতেও তার ভয় হতো। পিসি শাশুড়ির ভাষা ছিল খুব প্রখর। বরদাকে নিয়ে তিনি খুব শক্ত শক্ত কথা খুব চোখা চোখা করে বলতেন। তার বিশেষ একটু কারণ ছিল। পিতামহদের আমল থেকে কৌলিন্যের অপদেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া এ বাড়ির একটা প্রথা। এই পিসি যার ভাগে পড়েছিলেন সে একটা প্রচণ্ড গাঁজাখোর। তার গুণের মধ্যে এই যে সে বেশি দিন বাঁচেনি। তাই আদর করে ষোড়শীকে তিনি যখন মুক্তহারের সঙ্গে তুলনা করতেন, তখন অন্তর্যামী বুঝতেন ব্যর্থ মুক্তহারের জন্য যে আক্ষেপ, সে একা ষোড়শীকে নিয়ে নয়। এক্ষেত্রে মুক্তহারের যে বেদনাবোধ আছে সে কথা সকলেই ভুলেছিল। পিসি বলতেন, দাদা কেন যে এত মাস্টার মশাইয়ের পেছনে খরচা করেন তা বুঝিনি। লিখে পড়ে দিতে পারি, বড়দা কখনোই পাশ করতে পারবে না। পারবে না এ বিশ্বাস ষোড়শীরও ছিল, কিন্তু সে এক মনে কামনা করত যেন কোনো গতিকে পাশ করে বড়দা অন্তত পিসির মুখের ঝাঁঝটা মেরে দেয়। বড়দা প্রথমবার ফেল করার পর মাখন যখন দ্বিতীয়বার মাস্টারের বুহ বাঁধবার চেষ্টায় লাগলেন, পিসি বললেন, ধন্য বলি দাদাকে, মানুষ ঠেকেও তো শেখে। তখন ষোড়শী দিন রাত কেবলমাত্র এই অসম্ভব ভাবনা ভাবতে লাগলো, বড়দা এবার যেন হঠাৎ নিজের আশ্চর্য গোপন শক্তি প্রকাশ করে অবিশ্বাসী জগৎটাকে স্তম্ভিত করে দেয়। সে যেন প্রথম শ্রেণীতে সব প্রথমের চেয়েও আরো 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 অনেক বড় হয়ে পাশ করে। এত বড় যে স্বয়ং লাট সাহেব সওয়ার পাঠিয়ে দেখা করার জন্য তাকে তলব করেন। এমন সময় কবিরাজের অব্যর্থ বড়িটা ঠিক পরীক্ষার দিনের মাথার উপর যুদ্ধের বোমার মতো এসে পড়ল। সেটাও মন্দের ভালো হতো যদি লোকে সন্দেহ না করত। পিসি বললেন, ছেলের এদিকে বুদ্ধি নেই, ওদিকে আছে। লাট সাহেবের তলব পড়ল না। ষোড়শী মাথা হেঁট করে লোকের হাসাহাসি সহ্য করল। সময়োচিত জোলাপের প্রহসনটায় তার মনেও যে সন্দেহ হয়নি এমন কথা বলতে পারি না। এমন সময় বড়দা ফেরার হলো। ষোড়শী বড় আশা করেছিল অন্তত এই ঘটনাকেও বাড়ির লোক দুর্ঘটনা জ্ঞান করে অনুতাপ পরিতাপ করবে, কিন্তু তাদের সংসারে বড়দার চলে যাওয়াটাকেও পুরো দাম দিল না। সবাই বলল, এই দেখো না, এই এলো বলে। ষোড়শী মনে মনে বলতে লাগলো, কখনো না ঠাকুর, লোকের কথা মিথ্যা হোক, এবারে লোককে যেন হায় হায় করতে হয়। এইবার বিধাতা ষোড়শীকে বর দিলেন। তার কামনা সফল হলো। 1 মাস গেল, বড়দার দেখা নেই, কিন্তু তবু কারো মুখে কোনো উদ্বেগের চিহ্ন দেখা যায় না। 2 মাস গেল, তখন মাখনের মনটা একটু চঞ্চল হয়েছে, কিন্তু বাইরে সেটা কিছুতেই প্রকাশ করলেন না। বৌমার সঙ্গে চোখাচোখি হলে তার মুখে যদি বা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায়, পিসির মুখ একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বললেই হয়। কাজেই
সদর দরজার কাছে একটা মানুষ দেখলেই ষোড়শী চমকে ওঠে। আশঙ্কা, পাছে তার স্বামী ফিরে আসে। এমনি করে যখন তৃতীয় মাস কাটল, তখন ছেলেটা বাড়ির সকলকে মিথ্যা উদ্বিগ্ন করছে বলে পিসি নালিশ শুরু করে দিল। এও ভালো, অবজ্ঞার চেয়ে রাগ ভালো। পরিবারের মধ্যে ক্রমে ভয় ও দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। খোঁজ করতে করতে ক্রমে 1 বছর যখন কাটল, মাখন যে বড়দার প্রতি অনাবশ্যক কঠোর আচরণ করেছেন সে কথা পিসিও বলতে শুরু করলেন। 2 বছর যখন গেল, তখন পাড়া প্রতিবেশীরাও বলতে লাগলো, বড়দার পড়াশোনায় মন ছিল না বটে, কিন্তু মানুষটি বড় ভালো ছিল। বড়দার অদর্শনকাল যতই দীর্ঘ হলো, ততই তার স্বভাব যে অত্যন্ত নির্মল ছিল, এমনকি সে যে তামাকটা পর্যন্ত খেত না, এই অন্ধবিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হতে লাগলো। স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বললেন, এই জন্যই তো তিনি বড়দাকে গৌতম মুনি নাম দিয়েছিলেন। তখন থেকেই তার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হয়েছিল। পিসি প্রত্যেক দিন অন্তত একবার করে তার দাদার জেদি মেজাজের ওপরে দোষারোপ করে বলতে লাগলো, বড়দার এত দূর লেখাপড়ার দরকারই বা কি ছিল? টাকার তো আর অভাব নেই। যাই বলো বাপু, তার শরীরে কিছু দোষ ছিল না। আহা, সোনার টুকরো ছেলে। তার স্বামী যে পবিত্রতার আদর্শ ছিল এবং সংসার শুদ্ধ সকলেই তার প্রতি অন্যায় করেছে, সকল দুঃখের মধ্যে এই সান্ত্বনায়, এই গৌরবে ষোড়শীর মন ভরে উঠতে লাগলো। এদিকে বাপের ব্যথিত হৃদয়ের সমস্ত স্নেহ দ্বিগুণ করে ষোড়শীর ওপর এসে পড়ল। বৌমা যাতে সুখে থাকে, মাখনের এই একমাত্র ভাবনা। তার বড় ইচ্ছা ষোড়শী তাকে এমন কিছু ফরমাশ করে যেটা দুর্লভ। অনেকটা কষ্ট করে, লোকসান করে তিনি তাকে একটু খুশি করতে পারলে যেন বাঁচেন। তিনি এমন করে ত্যাগ স্বীকার করতে চান যেটা তার পক্ষে প্রায়শ্চিত্তের মতো হতে পারে। ষোড়শী 15 বছরে পড়ল। ঘরের মধ্যে একা বসে বসে যখন তার চোখ জলে ভরে আসে, চিরপরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন এঁটে ধরে। তার প্রাণ হাঁফিয়ে ওঠে। তার ঘরের প্রত্যেক জিনিসটা, তার বারান্দার প্রত্যেক রেলিংটা, আলসের উপর যে কটা ফুলের গাছের টব চিরকাল ধরে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করতে থাকত। পদে পদে ঘরের খাটটা, আলমারিটা, আলনাটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করে ব্যাখ্যা করে। জিনিসপত্রের ওপর তার রাগ হতে থাকে। সংসারে একমাত্র আরামের জায়গা ছিল ওই জানলার কাছটা। যে বিশ্বটা তার বাইরে, সেটাই ছিল তার সবচেয়ে আপন। কেননা তার ঘর হইল বাহির, বাহির হইল ঘর। একদিন যখন বেলা 10টা, অন্তঃপুরে যখন বাটি, বারকোশ, ধামা, চুপড়ি, শিলনোড়া ও পানির বাক্সের ভিড় জমিয়ে ঘরকন্নার বেগ প্রবল হয়ে উঠেছে, এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা থেকে স্বতন্ত্র হয়ে জানলার কাছে ষোড়শী নিজের উদাস মনকে শূন্য আকাশের দিকে রওনা করে দিচ্ছিল। হঠাৎ জয় বিশ্বেশ্বর বলে হাঁক দিয়ে এক সন্ন্যাসী তাদের গেটের কাছে অশ্বত্থতলা থেকে বের হয়ে এলো। ষোড়শীর সমস্ত দেহতন্ত্র মিড়টানা বিনার তারের মতো চরম ব্যাকুলতায় বেজে উঠল। সে ছুটে এসে পিসিমাকে বলল, পিসিমা, ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো। এই শুরু হলো। সন্ন্যাসীর সেবা ষোড়শীর জীবনের লক্ষ্য হয়ে উঠল। এতদিন পরে শ্বশুরের কাছে বধূর আবদারের পথ খুলেছে। মাখন উৎসাহ দেখিয়ে বললেন, বাড়িতে বেশ ভালো রকমের একটা অতিথিশালা খোলা চাই। মাখনবাবুর কিছুকাল থেকে আয় কমে গিয়েছিল, কিন্তু তিনি 12 টাকা সুদে ধার নিয়ে সৎকর্মে লেগে গেলেন। সন্ন্যাসীও যথেষ্ট জুটতে লাগলো।
তার মধ্যে যে অধিকাংশই খাঁটি নয়, মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না, কিন্তু বৌমার কাছে তার আভাস দেবার জো কি? বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি নিয়ে গালি দেয়, অভিশাপ দিতে ওঠে, তখন এক একদিন ইচ্ছে হতো তাদের ঘাড় ধরে বিদায় করতে, কিন্তু ষোড়শীর মুখের দিকে তাকিয়ে তাদের পায়ে ধরতে হতো। এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী এলেই প্রথমে অন্তঃপুরে একবার তলব পড়ত। পিসি তাকে নিয়ে বসতেন, ষোড়শী দরজার আড়ালে দাঁড়িয়ে দেখত। এই সাবধানতার কারণ ছিল এই, পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলে ডেকে বসে। কেননা কি জানি, বড়দার যে ফটোগ্রাফখানি ষোড়শীর কাছে ছিল সেটা তার ছেলে বয়সের। সেই বালক মুখের ওপর গোঁফ দাড়ি, জটাজুট, ছাইভস্য যোগ করে দিলে সেটার যে কিরকম অভিব্যক্তি হতে পারে তা বলা শক্ত। কতবার কত মুখ দেখে মনে হয়েছে বুঝি কিছু কিছু মেলে। বুকের মধ্যে রক্ত দ্রুত প্রবাহিত হয়েছে। তারপরে দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মিল নেই, নাকের ডগার কাজটাও অন্যরকম। এমনি করে ঘরের কোণে বসেও নূতন নূতন সন্ন্যাসীর মধ্য দিয়ে ষোড়শী যেন বিশ্বজগতে সন্ধান করে বেড়াচ্ছে। এই সন্ধানই তার সুখ, এই সন্ধানই তার স্বামী, তার জীবন যৌবনের পরিপূর্ণতা। এই সন্ধানটিকেই ঘিরে তার সংসারের সমস্ত আয়োজন। সকালে উঠে এর জন্য তার সেবার কাজ আরম্ভ হয়। এর আগে রান্নাঘরের কাজ সে কখনো করেনি, এখন এই কাজই তার বিলাস। সমস্তক্ষণই মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে। রাত্রে শুতে যাওয়ার আগে কাল হয়তো আমার সেই অতিথি এসে পৌঁছাবে, এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা। এই যেমন সন্ধান চলছে, অমনি সেই সঙ্গে যেমন করে বিধাতা তিলোত্তমাকে গড়েছিলেন, তেমনি করে ষোড়শী নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলিয়ে বড়দার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করে তুলেছিল। পবিত্র তার সত্তা, তেজপুঞ্জ তার দেহ, গভীর তার জ্ঞান, অতি কঠোর তার ব্রত। এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্য কার? সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পুজো চলছে। স্বয়ং তার শ্বশুরও এই পূজার প্রধান পূজারী। ষোড়শীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কিছু ছিল না। কিন্তু সন্ন্যাসী প্রতিদিন তো আসে না, সেই ফাঁকগুলো বড় অসহ্য। ক্রমে সে ফাঁকও ভরল। ষোড়শী ঘরে থেকেই সন্ন্যাসের সাধনায় লেগে গেল। সে মেঝের ওপর কম্বল পেতে শোয়, একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি। গায়ে তার গেরুয়া রঙের তসর, কিছু সাধ্যব্যের লক্ষণ ফুটিয়ে তুলবার জন্য চওড়া তার লাল পাড়, এবং কল্যাণীর সিঁথির অর্ধেকটা জুড়ে মোটা একটা সিঁদুরের রেখা। এর ওপর শ্বশুরকে বলে সংস্কৃত পড়া শুরু করল। মুগ্ধবোধ মুখস্থ করতে তার অধিক দিন লাগল না। পণ্ডিত মশাই বললেন, একেই বলে পূর্ব জন্মার্জিত বিদ্যা। পবিত্রতায় সে যতই অগ্রসর হবে, সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হতে থাকবে। এই সে মনে মনে ঠিক করেছিল। বাইরের লোকে সকলেই ধন্য ধন্য করতে লাগল। এই সন্ন্যাসী সাধুর সাধ্যী স্ত্রীর পায়ের ধুলো ও আশীর্বাদ নেওয়ার জন্য লোকের ভিড় বাড়তে লাগল। এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয়ে সম্ভ্রমে চুপ করে থাকেন। কিন্তু ষোড়শী যে নিজের মন জানত, তার মনের রং তো তার গায়ের তসরের মতো সম্পূর্ণ গেরুয়া হয়ে উঠতে পারেনি। আজ ভোরবেলাতে ওই যে ছিড়ছিড় করে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেটা তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথা বলার মতো এসে পৌঁছালো। উঠতে আর ইচ্ছে করছিল না, জোর করে উঠল, জোর করে কাজ করতে গেল। ইচ্ছে করছিল জানলার কাছে বসে তার মনের দূর দিগন্ত থেকে যে বাঁশির সুর আসছে সেইটা
চুপ করে শোনে। এক একদিন তার সমস্ত মন যেন অতি চেতন হয়ে ওঠে। রৌদ্রে নারকেলের পাতাগুলো ঝিলমিল করে, সে যেন তার বুকের মধ্যে কথা কইতে থাকে। পণ্ডিত মশাই গীতা পড়ে ব্যাখ্যা করছেন, সেটা ব্যর্থ হয়ে যায়। অথচ সেই সময়ে তার জানলার বাইরের বাগানে শুকনো পাতার উপর দিয়ে যখন কাঠবেড়ালি খসখস করে চলে গেল, বহু দূর আকাশের হৃদয় ভেদ করে চিলের একটা তীক্ষ্ণ ডাক এসে পৌঁছালো। ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়ে গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করল। এই সমস্তই তার মনকে স্পর্শ করে অকারণে ব্যাকুল করে তোলে। একে তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না। যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ, পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ থেকেই যার আদিম বাষ্প আকাশকে ছেয়ে ফেলেছিল, যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বের সৃষ্টি, যার রঙের সঙ্গে, ধ্বনির সঙ্গে, গন্ধের সঙ্গে সমস্ত জীবের নাড়িতে নাড়িতে বোঝাপড়া হয়ে গেছে, তারই ছোট বড় হাজার দূত জীব হৃদয়ের খাসমহলে আনাগোনার গোপন পথটি জানে। ষোড়শিত কৃচ্ছ সাধনের কাঁটা ফেলে আজও সে পথ বন্ধ করতে পারল না। কাজেই গেরুয়া রঙকে আরো ঘন করে গুলতে হবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরে পড়ল, আমাকে যোগাসনের প্রণালী বলে দিন। পণ্ডিত বললেন, মা, তোমার তো এ সকল পন্থার প্রয়োজন নেই। সিদ্ধি তো পাকা আমলকির মতো তোমার হাতে এসে পৌঁছেছে। তার পুণ্য প্রভাব নিয়ে চারিদিকে লোকে বিস্ময় প্রকাশ করতে থাকে। এতে ষোড়শীর মনে একটা স্তবের নেশা জমে গেছে। এমন একদিন ছিল, বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপাপাত্রী বলে মনে করেছে। তাই আজ যখন তাকে পুণ্যবতী বলে লোকে ধন্য ধন্য করতে লাগলো, তখন তার বহু দিনের গৌরবের তৃষ্ণা মিটিয়ে নেবার সুযোগ হলো। সিদ্ধি যে সে পেয়েছে এ কথা অস্বীকার করতে তার মুখে বাধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করে বসে রইল। মাখনের কাছে ষোড়শী এসে বলল, বাবা, আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করতে শিখি বলো তো? মাখন বললেন, সেটা না শিখলেও তো বিশেষ অসুবিধা দেখি না। তুমি যত দূরে গেছো সেখানেই তোমার নাগাল কজন লোক পায়। তা হোক, প্রাণায়াম অভ্যাস করতেই হবে। এমনই দুর্দৈব যে মানুষও জুটে গেল। মাখনের বিশ্বাস ছিল আধুনিক কালের অধিকাংশ বাঙালি মোটামুটি তাঁরই মতো, অর্থাৎ খায়, দায়, ঘুমায় এবং পরের উৎসাহঘটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করে না। কিন্তু প্রয়োজনের তাগিদে সন্ধান করতে গিয়ে দেখল, বাংলাদেশে এমন মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলায় ভৈরব নদের ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করেছে। এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ এটা কৃষ্ণ প্রতিপদের ভোরবেলার স্বপ্নে প্রকাশ পেয়েছে। স্বয়ং সরস্বতী ফাঁস করে দিয়েছেন। তিনি যদি নিজ বেশে এসে আবির্ভূত হতেন তাহলে বরঞ্চ সন্দেহের কারণ থাকত, কিন্তু তিনি তার আশ্চর্য দেবলীলায় হাঁড়ি চাচা পাখি হয়ে দেখা দিলেন। পাখিটির লেজে 3টি মাত্র পালক ছিল, একটি সাদা, একটি সবুজ, মাঝেরটি পাটকিলে। এই পালক 3টি যে শত রজ তম, ঋক যজু সাম, সৃষ্টি স্থিতি প্রলয়, আজ কাল পরশু প্রভৃতি যে 3 সংখ্যার ভেলকি নিয়ে এই জগৎ, তারই নিদর্শন, তাতে সন্দেহ ছিল না। তারপর থেকে এই নৈমিষারণ্যে যোগী তৈরি হয়েছে। 2 জন এমএসসি ক্লাসের ছেলে কলেজ ছেড়ে এখানে যোগ অভ্যাস করেন। একজন সাব জজ তার সমস্ত কিছু এই নৈমিষারণ্য ফান্ডে উৎসর্গ করেছেন এবং তার পিতৃ মাতৃহীন ভাগ্নেটিকে এখনকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করে দিয়ে মনে আশ্চর্য শান্তি পেয়েছেন।
এই নৈমিষারণ্য থেকে ষোড়শীর জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল। সুতরাং মাখনকে নৈমিষারণ্য কমিটির গৃহী সভ্য হতে হল। গৃহী সভ্যের কর্তব্য তার আয়ের ষষ্ঠ অংশ সন্ন্যাসীর সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা। গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই ষষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পাড়ার মতো সত্য অঙ্কটার ওপর নিচে ওঠানামা করে। অঙ্ক কষবার সময় মাখনেরও ঠিকে ভুল হতে লাগলো। সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে। কিন্তু এই ভুল চুকে নৈমিষারণ্যের যে ক্ষতি হয়েছিল ষোড়শী তা পূরণ করে দিল। ষোড়শীর গয়না আর বড় কিছু বাকি রইল না। তার মাসোহারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গয়নাগুলোর অনুসরণ করল। বাড়ির ডাক্তার অনাদি এসে মাখনকে বলল, দাদা করছো কি? মেয়েটা যে মারা যাবে। মাখন উদ্বিগ্ন মুখে বললেন, তাই তো, কি করি? ষোড়শীর কাছে তাঁর আর সাহস নেই। এক সময় অত্যন্ত মৃদুস্বরে এসে বললেন, মা, এত অনিয়মে কি তোমার শরীর টিকবে? ষোড়শী একটুখানি হাসল। তার মর্মার্থ এই যে এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয়ী লোকেরই যোগ্য বটে। বরদা চলে যাবার পর 12 বছর পার হয়ে গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন ষোড়শী তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কিনা তা আমি কেমন করে জানব? যোগী প্রায় 10 মিনিট কাল স্তব্ধ হয়ে চোখ বুজে রইলেন। তারপর চোখ খুলে বললেন, জীবিত আছেন। কেমন করে জানলেন? সে কথা এখনো তুমি বুঝবে না, কিন্তু এটা নিশ্চয় যেন স্ত্রীলোক হয়ে সাধনার পথে তুমি যে এত দূর অগ্রসর হয়েছ সে কেবল তোমার স্বামীর অসামান্য তপবলে। তিনি দূরে থেকেও তোমাকে সহধর্মিণী করে নিয়েছেন। ষোড়শীর শরীর মন পুলকিত হয়ে উঠল। নিজের সম্বন্ধে তার মনে হলো ঠিক যেন শিব তপস্যা করছেন আর পার্বতী পদ্মবীজের মালা জপতে জপতে তার জন্য অপেক্ষা করে আছেন। ষোড়শী আবার জিজ্ঞাসা করল, তিনি কোথায় আছেন তা কি জানতে পারি? যোগী ঈষৎ হাসলেন। তারপর বললেন, একখানা আয়না নিয়ে এসো। ষোড়শী আয়না এনে যোগীর নির্দেশ মতো তার দিকে তাকিয়ে থাকল। আধ ঘন্টা গেলে যোগী জিজ্ঞেস করলেন, কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী দ্বিধার স্বরে বলল, হ্যাঁ, যেন কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি স্পষ্ট বুঝতে পারছি নে। সাদা কিছু দেখছ কি? সাদাই তো বটে, যেন পাহাড়ের ওপর বরফের মতো। নিশ্চয়ই বরফ, কখনো পাহাড় তো দেখিনি, তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল। এই আশ্চর্য উপায়ে ক্রমে ক্রমে দেখা গেল বরদা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লংচু পাহাড়ের বরফের ওপর অনাবৃত দেহে বসে আছে। সেখান থেকে তপস্যার তেজ ষোড়শীকে এসে স্পর্শ করছে। এই এক আশ্চর্য কাণ্ড। সেদিন ঘরের মধ্যে একলা বসে ষোড়শীর সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। তার স্বামীর তপস্যা যে তাকে দিন রাত ঘিরে আছে। স্বামী কাছে থাকলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটতে পারত, সে বিচ্ছেদও যে তার নেই, এই আনন্দে তার মন ভরে উঠল। তার মনে হলো সাধনা আরো অনেক বেশি কঠোর হওয়া চাই। এতদিন এবং পৌষ মাসটাতে সে যে কম্বল গায়ে দিচ্ছিল, এখনই সেটা ফেলে দিতেই শীতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ষোড়শীর মনে হলো সেই লংচু পাহাড়ের হাওয়া তার গায়ে এসে লাগছে। হাত জোর করে চোখ বুজে সে বসে রইল। চোখের কোণ দিয়ে অজস্র জল পড়তে লাগলো। সেই দিনই মধ্যাহ্ন আহারের পর মাখন ষোড়শীকে তার ঘরে ডেকে বড়ই সংকোচের সঙ্গে বললেন, মা, এতদিন তোমার কাছে বলিনি, ভেবেছিলুম দরকার হবে না, কিছু আর চলছে না,
আমার সম্পত্তির চেয়ে আমার দেনা অনেক বেড়েছে। কোন দিন আমার বিষয় ক্রোধ করে বলা যায় না। ষোড়শীর মুখ আনন্দে দীপ্ত হয়ে উঠল। তার মনে সন্দেহ রইল না যে এ সমস্তই তার স্বামীর কাজ। তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিণী করে নিয়েছেন। বিষয়ের যেটুকু ব্যবধান ছিল সেও বুঝি এবার ঘুচে গেল। কেবল উত্তরের হাওয়া নয়, এই যে দেনা, এও সেই লংচু পাহাড় থেকে এসে পৌঁছেছে। এ তার স্বামীরই দক্ষিণ হাতের স্পর্শ। সে হাসি মুখে বলল, ভয় কি বাবা? মাখন বললেন, আমরা দাঁড়াই কোথায়? ষোড়শী বলল, নৈমিষারণ্যে চালা বেঁধে থাকব। মাখন বুঝলেন এর সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা। তিনি বাইরের ঘরে বসে চুপ করে তামাক টানতে লাগলেন। এমন সময় একটা মোটর গাড়ি দরজার কাছে এসে থামল। সাহেবী কাপড় পরা এক যুবা টপ করে লাফিয়ে নেমে মাখনের ঘরে এসে একটা অত্যন্ত অসম্পূর্ণভাবে নমস্কারের চেষ্টা করে বলল, চিনতে পারছেন না? হে কি, বড়দা নাকি? বড়দা জাহাজের লস্কর হয়ে আমেরিকা গিয়েছিল। 12 বছর পরে সে আজ কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হয়ে ফিরেছে। বাপকে বলল, আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে খুব সস্তায় করে দিতে পারি। এই বলে ছবি আঁকা ক্যাটলগ পকেট থেকে বের করল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। রবি ঠাকুরের ছোট গল্প তো এমনই হয়। শেষ পর্যন্ত ষোড়শীর কি হলো, বড়দারই বা কি ঘটল, আর মাখনবাবুর মনের অবস্থাই বা কি হলো, এটা তো আমাদের কারোরই জানা নেই। রবি ঠাকুর নিজের প্রত্যেক ছোট গল্পকে এমন করেই বেঁধেছেন যে কেমন লাগলো গল্পটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবার আসবো পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।